আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সাথে আমার একটা নতুন বিষয়ের আলোচনা। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বা এনআই অ্যাক্ট নামে এটি পরিচিত। এটি 1881 সালের একটি আইন এবং 1882 সালে এটি ফোর্সে আসে, বাস্তবায়িত হয়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে 1994 সাল, 2000 সাল, 2006 সালে এটা সংশোধনী আনা হয় এবং 2020 সালে এটার একটা খসড়া বিল উপস্থাপনের মাধ্যমে 1881 সালের এনআই অ্যাক্ট রদ করার মাধ্যমে বাংলাদেশে বর্তমানে 2020 সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টটাকে ফলো করা হচ্ছে। এটার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এনআই অ্যাক্টের 141টি ধারা আছে এবং এই এনআই অ্যাক্টকে ব্যাংকারদের জন্য বাইবেল বলা হয়েছে। আমি আজকে এই এনআই অ্যাক্ট থেকে মোটামুটি যেই ধারাগুলো ব্যাংকার ভাই বোনদের জন্য পরীক্ষায় এবং দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য দরকার, সেই ধারাগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে নেগোশিয়েবল মিনস হচ্ছে ট্রান্সফারেবল, ইনস্ট্রুমেন্ট মিনস হচ্ছে রিটেন ডকুমেন্ট। এটা এমন একটা ইনস্ট্রুমেন্ট যেটা লিখিত থাকবে এবং হস্তান্তরযোগ্য হতে হবে। হস্তান্তরযুক্ত লিখিত ডকুমেন্টকে ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা হয়। এর কিছু বৈশিষ্ট্য হচ্ছে এটা লিখিত হবে, হস্তান্তরযোগ্যতা থাকতে হবে, টাকায় বা অর্থে পরিশোধ করার থাকতে হবে, সত্যবিহীন হতে হবে। যেমন চেক, প্রমিজরি নোট এবং বিল অফ এক্সচেঞ্জ, এগুলাকে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলা হয়। এছাড়াও ব্যবসায়িক ক্ষেত্রে বা কাস্টমার আরও কিছু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হুন্ডি, বন্ড, ট্রেজারি বিল, প্রাইস বন্ড, ব্যাংক নোট, এগুলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। গুরুত্বপূর্ণ যে তিনটি, তার মধ্যে হচ্ছে প্রমিজরি নোট ইনভেস্টমেন্টে ব্যবহার করা হয়, চেক জেনারেল ব্যাংকিংয়ে ব্যবহার করা হয়, বিল অফ এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জের কাজে ব্যবহার করা হয়। এনআই অ্যাক্টের 4 নম্বর ধারায় প্রমিজরি নোট সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রমিজরি নোট হচ্ছে একটা সত্যবিহীন প্রতিজ্ঞা। ধরেন রহিম সালমাকে 500 টাকা দিবে, রহিম কোহিনূরকে বিয়ে করার স্বার্থে। এখানে কোহিনূরকে বিয়ে করার শর্তটাই হচ্ছে দেয়ার উদ্দেশ্য, কিন্তু এই ক্ষেত্রে প্রমিজরি নোট হবে না, কারণ প্রমিজরি নোট হচ্ছে সত্যহীনভাবে
দেয়ার অঙ্গীকারনামা। তাই প্রমিসরি নোট হইতে হলে এটা সত্যহীন হতে হবে। এনআই অ্যাক্টের 5 নম্বর ধারায় বিল অফ এক্সচেঞ্জের কথা বলা হয়েছে, যেটা আমরা ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই কাজগুলো হয়ে থাকে। আর 6 নম্বর ধারায় চেকের বিশদ বর্ণনা করা হয়েছে। এনআই অ্যাক্টের 9 নম্বর ধারায় বলা হয়েছে হোল্ডার ইন ডিউ কোর্স। হোল্ডার ইন ডিউ কোর্স বলতে কোনো ব্যক্তি পেই, এন্ডোর্সি বা বিয়ারার যদি কোনো চেক, বিল অফ এক্সচেঞ্জ বা চেক, বিল অফ এক্সচেঞ্জ অথবা প্রমিসরি নোটের ধারক হয়, তখন তাকে হোল্ডার ইন ডিউ কোর্স বলা হয়। আর 10 নম্বর ধারায় এনআই অ্যাক্টের 10 নম্বর ধারায় বলা হয়েছে পেমেন্ট ইন ডিউ কোর্স দলিলের বাহ্যিক অবয়ব সঠিক দেখলে সরল বিশ্বাসে কর্তব্য অবহেলা না করে যদি ধারককে দেখে পেমেন্ট দেওয়ার অনুপযুক্ত মনে না হয়, তখন প্রদান করাকে পেমেন্ট ইন ডিউ কোর্স বলা হয়। এনআই অ্যাক্টের 30 নম্বর ধারায় যদি ড্রয়ার বা আদেশকর্তা পর্যাপ্ত অ্যামাউন্ট না থাকে, এক্ষেত্রে চেক ডিজনার হলে আদেশকর্তা দায়ী থাকবে। আর এনআই অ্যাক্টের 31 নম্বর ধারায় যদি ড্রয়ারের পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট থাকে কিন্তু ড্রয়ি বা আদিষ্টের ভুলবশত বা নেগলিজেন্সিবশত যদি দিতে ওই চেক পাস না হয়, তখন ব্যাংকারকে দায়িত্ব বহন করতে হবে। এনআই অ্যাক্টের 58 নম্বর ধারায় বলা হচ্ছে চেক হারিয়ে গেলে বা অপরাধী বা অপরাধ চক্র সংগঠনের ক্ষেত্রে বা এক্ষেত্রে কেউ যদি জালিয়াতের মাধ্যমে চেক পায়, তবে মালিকানার বা হোল্ডারের পরিবর্তন হবে না বা এটা গ্রহণযোগ্য হবে না। 65 নম্বর ধারায় এনআই অ্যাক্টের 65 নম্বর ধারাটাও গুরুত্বপূর্ণ। 65 নম্বর ধারায় ব্যাংকিং আওয়ারের মধ্যে চেক প্রেজেন্টেশন করতে হবে। ব্যাংকিং আওয়ারটা গুরুত্বপূর্ণ। 65 নম্বর ধারা মনে রাখতে হবে, এটা অনেক সময় পরীক্ষায় আসে। এনআই অ্যাক্টের 77 ধারায় ব্যাংকারের লায়াবিলিটির কথা বলা হয়েছে যদি ব্যাংকার নেগলিজেন্সি বশত বা প্রপার যত্ন করে না রেখে যদি চেক প্রদানে ব্যত্যয় ঘটে, ওই ডিলিংসের ক্ষেত্রে ব্যাংকারকেই লায়াবিলিটি নিতে হবে। এনআই অ্যাক্টের 77 নম্বর ধারায়। এনআই অ্যাক্টের 82 নম্বর ধারায় ডিসচার্জ অফ লায়াবিলিটি সম্বন্ধে বলা হয়েছে। এক্ষেত্রে পেমেন্টের মাধ্যমে, ক্যান্সেলেশনের মাধ্যমে এবং রিলিজের মাধ্যমে মেকার দায় মুক্তি পেতে পারে। এটি এনআই অ্যাক্টের 82 নম্বর ধারা। ব্যাংকারদের জন্য খুব গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 84 নম্বর এনআই অ্যাক্টের ধারা। এক্ষেত্রে যদি 1 লক্ষ টাকার একটা চেক করিম প্রদান করল, ওই চেক ব্যাংকে টাকা থাকার সত্ত্বে যদি থাকার পরও ব্যাংকের কর্মকর্তা উপস্থাপনে দেরি করে বা নেগলিজেন্সি বশতঃ দেরি করে, এই কারণে আদেশটা দায়ী থাকবে।
এক্ষেত্রে পেই আদেশকর্তাকে দায়ী করতে পারবে না, কিন্তু পেই চাইলে ব্যাংককে দায়ী করতে পারবে। এক্ষেত্রে ব্যাংক দায়বদ্ধ। এনআই অ্যাক্টের 122 নম্বরের ক ধারা হচ্ছে ব্যাংকের ক্ষমতা প্রত্যাহার। এক্ষেত্রে পরিশোধের আদেশ প্রত্যাহার করা হলে, গ্রাহকের মৃত্যু হলে বা গ্রাহকের দেউলিয়া নোটিশের মাধ্যমে যদি দেউলিয়া নোটিশ আসে, তখন ব্যাংকের ক্ষমতা প্রত্যাহার হয় এনআই অ্যাক্টের 122 নম্বর ধারায়। এনআই অ্যাক্টের 131 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। চেকের পরিশোধ মূল্য সংগ্রহে ব্যাংকারের দায়মুক্তি। একটা ক্রস চেকের সব জিনিস যদি সঠিক থাকে এবং উনি সরল বিশ্বাসে যদি ব্যাংকার এটি সংগ্রহ করে, এক্ষেত্রে ব্যাংকারের কোনো, যদি পরবর্তীতে যদি জানা যায় যে এটা মালিকানায় ত্রুটি আছে, তবুও ব্যাংকারের কোনো দায় থাকবে না। এনআই অ্যাক্টের সবচাইতে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে 138 নম্বর ধারা, যে দ্বারায় ডিজনার চেক ফর ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। এই ক্ষেত্রে গ্রাহকের অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত তহবিল না থাকে, এর কারণে যদি চেক রিটার্ন করা হয়, সেক্ষেত্রে যে শাস্তিমূলক ব্যবস্থাগুলো আছে এবং কিভাবে এই শাস্তি বলবৎ বা প্রয়োগ হবে তার বর্ণনা। এক্ষেত্রে প্রথমে 138 নম্বর ধারার যে শাস্তি, তার মধ্যে সর্বনিম্ন শাস্তি হচ্ছে 6 মাস থেকে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা চেকের বর্ণিত অঙ্কের বা টাকার 4 গুণ পর্যন্ত জরিমানা হতে পারে। এর মধ্যে চেক প্লেস করার 1 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে চেকটি উপস্থাপন করতে হবে। এর মধ্যে যদি চেক পাস না হয়, 1 মাসের মধ্যে চেক দাতাকে নোটিশ দিতে হবে। নোটিশটা লিখিত হতে হবে, নোটিশটা ডাকযোগে পাঠাইতে হবে অথবা দৈনিক কোনো পত্রিকায় নোটিশটা দিতে হবে। নোটিশ দেওয়ার 1 মাসের মধ্যে যদি উক্ত চেকের মালিক ব্যবস্থা নেয়, তাহলে সমাধান হবে। না হয় নোটিশটি পাওয়ার 30 দিনের মধ্যে অর্থ না দিলে পরবর্তী ব্যবস্থা নিতে হবে। এনআই অ্যাক্টের 141 ধারায় অপরাধ আমলে নেওয়ার বর্ণনা দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে 138 নম্বর ধারার যে অপরাধগুলো, তার জন্য লিখিতভাবে নালিশ করতে হবে। নাম্বার 2, চেকের এই মামলা বা এই ঘটনার 30 দিনের মধ্যেই আবেদন করতে হবে এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোর্টে এই মামলার কাজ সম্পন্ন হবে। এটি হচ্ছে মোটামুটি এনআই অ্যাক্টের আলোচনা। তবে সর্বোচ্চ ব্যাংকারদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ যে ধারাগুলো, আমি ওই ধারাগুলো চেষ্টা করেছি আপনাদেরকে বলার জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারাগুলো আমি আরেকবার বলতেছি আপনাদের, যে পরীক্ষার ক্ষেত্রে 4 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার ধারা, 9 নাম্বার এবং 10 নাম্বার ধারা, 131 নাম্বার ধারা, 30-31 ধারা, 84 নাম্বার ধারা আর 131 নম্বরে ব্যাংকারদের দায় মুক্তি যে ধারা, এটা খুবই গুরুত্বপূর্ণ।
আর ডিজনারের যে ধারা 138 নম্বর, ডিজনার অফ ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের ক্ষেত্রে যে ধারাটা 138 নম্বর ধারাটা, আর এর তৎসংশ্লিষ্ট অপরাধ এবং এর কীভাবে প্রতিকার। ব্যাংকারদের জন্য বা যারা এই প্রফেশনে আছেন, আমি আশা করব, কারণ 141টা ধারা আপনাদের বারবার গিয়ে পড়া অনেক কষ্টসাধ্য, তাই আমি একসাথে যে জিনিসগুলো দরকার চেষ্টা করেছি আপনাদেরকে প্রোভাইড করার জন্য। আপনারা ধারাগুলো দেখবেন, বই থেকেও আরও একটু ভালো করে ক্লিয়ার হয়ে নেবেন। ইনশাল্লাহ পরীক্ষায় আপনাদের জন্য সুফল বয়ে আনবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।